এক ব্যবসায়ী ফুটপাথে এক অচেনা তরুণকে দেখল। ছেলেটি জানালো, আমাকে খাঁটতে দিন। তবে এক সপ্তাহ বাদে যে রহস্যটা প্রকাশ পেল তা সকলের পিলে চমকে দিয়েছিল। ওই ভোরে রাফসান যখন নিজস্ব গাড়িতে চড়ে কারখানায় যাচ্ছিল, হঠাৎই পথের ধারে বসে থাকা একটি ছেলের দিকে তার চোখ গেল। ছেলেটি বেশ সুদর্শন ছিল, তবে তার মুখে এমন এক ক্লান্তি ছিল যেন সে দীর্ঘ সময় অনাহারে কাটিয়েছে। সে একদৃষ্টে চলমান মানুষগুলোর পানে চেয়েছিল, যেন কারো তরফ হতে করুণার প্রত্যাশা করছিল। রাফসান শুরুতে পেরিয়ে গিয়েছিল, তবে মুহূর্তখানেক বাদে তার বিবেক যেন সজাগ হল। দাঁড়াও, সম্ভবত এই ছেলেটির বাস্তবিকই সহায়তার দরকার। রাফসান বাইক থামালো আর তার সামনে গিয়ে জানতে চাইল, তুমি এইখানটা একা কি ভাবছ? ছেলেটি শান্ত স্বরে জানালো, আমাকে খাটতে দিন, যে কোনো ডিউটি, কেবল একটি সুযোগ চাই। রাফসানের ওই মুহূর্তে সামান্যতম আন্দাজ ছিল না যে ফুটপাথে মেলা ওই অপরিচিত ছেলেটিকে নিজের কারখানায় নিয়োগ করা তার কেরিয়ারের সর্বাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে। কেননা ঠিক এক সপ্তাহ বাদে ওই ছেলেটির যে রহস্যটা প্রকাশ পেতে যাচ্ছে তা জেনে গোটা কারখানার কর্মীদের আক্কেল গুরুম হবে। রাফসান কয়েকক্ষণ নীরব হয়ে ঠায় দাঁড়াল। সে ছেলেটিকে তীক্ষ্ণ নজরে মাপল। ওর দৃষ্টিতে প্রবল শঙ্কা ছিল, পাশাপাশি গভীর ভরসাও ছিল। মাঝে মাঝে আপনাদেরও বোধহয় এমন ধারণা জন্মায় যে সম্মুখে উপস্থিত ব্যক্তিটি খাঁটি বাক্য শোনাচ্ছে, যদিও বা আপনি ওকে প্রথমে দেখছেন। রাফসানেরও অনুরূপ একটা উপলব্ধি জাগল। তোমার নাম কি? রাফসান প্রশ্ন ছড়ল। আরিয়ান। আরিয়ান, তুমি পূর্বে অন্য জায়গায় খাটতে? আরিয়ান আস্তে ঘাড় দোলাল। জি, একটি দোকানে। তাহলে ওই স্থান হতে পালালে কেন? এমন জিজ্ঞাসা পেয়ে আরিয়ান কয়েকক্ষণ নীরব হয়ে থাকল। সে নজর অবনত করে রাখল। একটু গোলমাল পেকেছিল। রাফসান আজ করতে পারল যে সম্ভবত ও সবকিছু জানাতে ইচ্ছুক নয়। সে এরপর অতিরিক্ত জেরা চালাল না। আমি যদি তোমাকে দায়িত্ব অর্পণ করি, তবে তুমি নিষ্ঠার সাথে খাটবে? আরিয়ান তৎক্ষণাৎ জবাব দিল, নিশ্চয়ই, আমি প্রচণ্ড মেহনত করব। তার কণ্ঠে আন্তরিকতা প্রবলভাবে টের পাওয়া যাচ্ছিল। রাফসান একটুখানি চিন্তা করল, অতঃপর জানালো, বেশ, তবে আমার কারখানায় একজন কর্মীর দরকার পড়েছে। তুমি ইচ্ছা করলে আজ হতেই ডিউটি ধরতে পারো। আরিয়ান যেন ভরসাই রাখতে পারছিল না। বাস্তবিক? ওর দৃষ্টিতে দীপ্তি ফুটে উঠল। জি জনাব, আমি সত্যি প্রাণপণে খাটব। আপনাদেরও কি ধারণা জন্মায় যে দুনিয়ায় মাঝে সাঝে সামান্য একটা প্রস্তাব মানুষের গোটা ভাগ্য পাল্টে দিতে পারে? রাফসান মুচকি হেসে নির্দেশ দিল, ওঠো, আমার সঙ্গে কারখানায় চলো। আরিয়ান আস্তে করে জিপে চেপে বসল। পুরো পথ ও গ্লাসের ওপাশে চেয়ে কাটাল, যেন ও এখনও ভরসা রাখতে পারছিল না যে ওর কপাল আচমকা ঘুরে যেতে বসেছে। আনুমানিক 20 মিনিট বাদে ওরা কারখানায় উপস্থিত হল। কারখানাটি একটা ভীষণ বিশাল দালানের দোতলায় ছিল। অভ্যন্তরে প্রায় 50 জন লোক ডিউটি করত। রাফসান ভেতরে ঢুকতেই সকলে সালাম জানালো। তবে কর্মীরা যখন আরিয়ানকে দেখল, তখন সবাই একটু তাজ্জব হল। কারখানার সুপারভাইজার রফিক জানতে চাইল, বস, ইনি কে? রাফসান জানালো, এনার নাম আরিয়ান। আজ হতে ইনি এখানেই ডিউটি করবেন। রফিক খানিকটা ঘাবড়ে গেল, কেননা সচরাচর রাফসান যাচাই বাছাইয়ের বাদেই কোনোজনকে নিয়োগ দিত। তবে এবারেও সরাসরি ফয়সালা গ্রহণ করেছিল। কারখানার কয়েকজন কর্মী নিজেদের ভেতর ফিসফিসি আলোচনা করতে শুরু করল। ধারণা করছি বসের হয়তো আত্মীয় হবে। সম্ভবত আপনিও কি কখনো খেয়াল করেছেন, মানুষজন অহরহ বাস্তবতা না বুঝেই কাহিনী সাজিয়ে ফেলে? আরিয়ান কিছুটা সংকোচ অনুভব করছিল, তবেও কিছু বলল না। রফিক ওকে একটা ডেস্ক চেনালো। এইখানে বসো, আমি তোমাকে দায়িত্ব শিখিয়ে দিচ্ছি। আরিয়ান শান্ত কণ্ঠে জানালো, আচ্ছা। শুরুর দিনে ও দারুণ আগ্রহে সবকিছু শিখছিল। খাতা কিভাবে গোছাতে হয়, ল্যাপটপে হিসেব কিভাবে তুলতে হয়, কল কিভাবে ধরতে হয়, ও প্রত্যেকটি বিষয়ে দারুণ আগ্রহ নিয়ে দেখছিল। রফিকও আজ করল যে ছেলেটি শিখতে অত্যন্ত চালাক। মধ্যাহ্নভোজের বেলা গড়াল। সকলে খাবার খেতে ডাইনিংয়ে এগোল। আরিয়ান শান্তভাবে বসে থাকল। ওর সাথে টিফিন ছিল না। রফিক খেয়াল করে শুধালো, আহ, তুমি খাবার আনোনি? আরিয়ান কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, না। রফিক নিজের খাবারের বক্স ওর পানে এগিয়ে ধরল। কোনো সমস্যা নেই, আজ আমার ভাগ থেকে নাও। আরিয়ানের নয়ন সামান্য আর্দ্র হল। কৃতজ্ঞতা। আপনাদেরও কি কখনো কোনো অপরিচিত ব্যক্তির সামান্য সহযোগিতা স্মৃতিতে গেঁথে রয়েছে? কারণ এরকম মুহূর্ত মানুষ কখনো বিস্মৃত হয় না। বিকেল অবধি আরিয়ান প্রচুর দায়িত্ব বুঝে নিল। রাফসান যখন কারখানা ছেড়ে বেরোচ্ছিল, ও জানতে চাইল, শুরুর দিন কেমন গেল? আরিয়ান হালকা হাসি মুখে জানালো, চমৎকার গিয়েছে, শুক্রিয়া। কোনো সমস্যা হলে জানাবে। আচ্ছা। সকলে আস্তে আস্তে ঘরে ফিরে গেল।
তবে ওই সন্ধ্যায় এমন কাণ্ড বাঁধল যা কাহিনীটা সম্পূর্ণ ঘুরিয়ে দিল। ঘড়িতে তখন 11টা ছুঁই ছুঁই। রাফসান নিজের ফ্ল্যাটে উপস্থিত। এমন সময় ওর মোবাইলে রিং বাজল। কারখানার দারোয়ানের কল এটি। বস, একটি ব্যাপার জানানো ছিল। কি ঘটেছে? জনাব, আজ যে আনকোড়া ছেলেটি জুটেছিল আরিয়ান, ও গেটের বাইরে দাঁড়িয়ে আছে। রাফসান আঁতকে উঠল। কি? জি বস, দীর্ঘ সময় যাবত। রাফসান তড়িঘড়ি বাইক হাঁকিয়ে কারখানায় হাজির হল। ও বাইরে তাকাতেই দেখল আরিয়ান বাস্তবিকই ফটকের পাশে দাঁড়িয়ে রয়েছে। রাফসান বাইক হটে পা নামিয়ে শুধাল, আরিয়ান, তুমি এখানটায় কি করছো? আরিয়ান কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে থাকল। অতঃপর জানাল, বস, সত্যি বলতে আজ রাতে আমার রাত্রি যাপনের কোনো বন্দোবস্ত নেই। রাফসান কয়েক সেকেন্ডের তরে স্তব্ধ বনে গেল। এবার আপনারাই বলুন, আপনাদের জায়গায় যদি রাফসান থাকত তবে কি করতেন? অপরিচিত একজন ছেলেকে সহায়তা প্রদান কি যৌক্তিক, নাকি সতর্ক থাকা শ্রেয়? রাফসানের ব্রেনেও এই একই ভাবনা চলছিল। তবে আরিয়ানের দুর্দশা দেখে ওর মায়া জন্মাল। সে শুধালো, তুমি পূর্বে কেন জানাওনি? আরিয়ান আস্তে করে জানালো, আমার শঙ্কা হচ্ছিল পাছে আপনি কাজটুকুও না কেড়ে নেন। রাফসান গভীর দম নিল। ঠিক আছে, আজকের রাতের জন্য আমি একটি আবাসিক হোটেলের ব্যবস্থা করে দিচ্ছি। আরিয়ানের নরনে প্রশান্তি ফুটে উঠল। সত্যি? হ্যাঁ। ওর কিঞ্চিত মাত্র আন্দাজ ছিল না যে এই ভয়শালাই সামনের এক সপ্তাহে এমন একটি বাস্তবতাকে প্রকাশ্যে আনবে যা কেবল ওর নয়, বরং গোটা কারখানার মানসিকতা পাল্টে ফেলবে। আরিয়ানের চেহারায় স্বস্তি পরিষ্কার ফুটে উঠেছিল। রাফসান দারোয়ানকে নির্দেশ দিল নিকটবর্তী লজে একটা কামরার বন্দোবস্ত করিয়ে দিতে। দারোয়ান তৎক্ষণাৎ সবকিছুর বন্দোবস্ত করে ফেলল। আরিয়ান ক্রমাগত রাফসানকে কৃতজ্ঞতা জানাচ্ছিল। জনাব, আপনি অদ্য আমার ভীষণ বৃহৎ উপকার করেছেন। রাফসান শুধু এইটুকু জানালো, কোনো সমস্যা নেই, শুধু তুমি ঠিকঠাকভাবে ডিউটি করো। ওই রাতে আরিয়ান লজের কামরায় ঘুমিয়ে পড়ল। তবে রাফসানের মস্তিষ্কে প্রচুর জিজ্ঞাসা পাক খাচ্ছিল। এতটা মার্জিত ও বুদ্ধিমান একটি ছেলে পরিশেষে ফুটপাতে কি উপায়ে পৌঁছল? বাস্তবিকই কি ওর অতীত ততখানি সরল যতটাও বলছে? সম্ভবত আপনাদের মস্তিষ্কেও হুবহু অভিন্ন জিজ্ঞাসা জাগছে, ঠিক কি? পরদিন সকালে আরিয়ান নির্দিষ্ট সময়ের পূর্বেই কারখানায় হাজির হল। ও পরিষ্কার গোছানো পোশাকে ছিল এবং ওকে অতীতের চেয়ে বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। রফিক ওকে দেখে বলল, দারুণ, আজ তো তুমি বেশ জলদি চলে এলে। আরিয়ান মৃদু হাসল। হ্যাঁ, আমাকে কাজ শিখতে হবে। রফিকের ওর উত্তরটি ভালো লাগল। আস্তে আস্তে কারখানার বাকি লোকেরাও আসতে শুরু করল। তবে কিছু মানুষ এখনও আরিয়ানকে অবিশ্বাসের দৃষ্টিতে দেখছিল। কারখানায় কাজ করা সুমন তার বন্ধুকে বলল, ভাই, এই ছেলেটি হঠাৎ কোথা হতে চলে এলো? দ্বিতীয় ব্যক্তি বলল, বস সরাসরি কাজ দিয়ে দিলেন, নিশ্চিতভাবেই কোনো রহস্য আছে। মাঝে মাঝে মানুষজন বাস্তবতার চেয়ে বেশি রটনায় ভরসা করে। আপনিও নিশ্চিত খেয়াল করেছেন, তাই না? আরিয়ান ওদের কথা একটু একটু শুনতে পাচ্ছিল, কিন্তু ও পাত্তা দিল না। ও শুধু নিজের দায়িত্বে মনোযোগ দিচ্ছিল। রাফসানও কারখানায় ঢুকল। সে দেখল যে আরিয়ান আগে থেকেই কাজে লেগে আছে। ওর ভালো লাগল। ভালো খাটছ, রাফসান বলল। আরিয়ানের মুখে হালকা হাসি ফুটে উঠল। শুক্রিয়া বস। দিন ধীরে ধীরে কাটতে থাকল। শুরুর দিন, এরপর দ্বিতীয় দিন, এরপর তৃতীয় দিন। এই 3 দিনে একটা বিষয় সকলে খেয়াল করল। আরিয়ান ভীষণ বিশ্বস্ততার সাথে খাটছিল। ও কারোর সাথে বেশি কথা বলতো না, তবে প্রতিটি দায়িত্ব সময় মতো শেষ করত। এমনকি রফিকও এখন ওর প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিল। একদিন রফিক জিজ্ঞেস করল, আরিয়ান, তুমি কতদূর পড়াশোনা করেছ? আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকল। অতঃপর জানালো, স্নাতক। আচ্ছা, তাহলে তো তুমি যে কোনো স্থানে কাজ পেতে পারতে। এরপর এমন কি ঘটল যে তুমি রাস্তায় চলে এলে? এমন জিজ্ঞাসা শুনতেই আরিয়ানের মুখটা একটু মলিন হয়ে পড়ল। প্রকৃতপক্ষে ভাগ্য খারাপ ছিল। রফিক আর বেশি কিছু জানতে চাওয়া যৌক্তিক ভাবল না। তবে কারখানার কিছু কর্মী এখনও অবিশ্বাস করছিল। চতুর্থ দিনের বিকেলে সুমন তার বন্ধুদের জানালো, আমার ধারণা হচ্ছে এই ছেলেটার ভেতর কোনো ঘাপলা রয়েছে। কেন জানি না, তবে এর কাহিনীটা সম্পূর্ণ খাঁটি লাগছে না। ওদের কথা আস্তে আস্তে সমগ্র কারখানায় ছড়িয়ে পড়তে শুরু করল। এবার আপনারাই বলুন, যদি কোনো ব্যক্তির অতীত ধোঁয়াশাপূর্ণ হয়, তাহলে কি সমাজ তার ওপর বিশ্বাস করতে পারে? সম্ভবত এটাই কারণ ছিল যে অনেকেই আরিয়ানকে বুঝতে পারছিল না। কিন্তু রাফসানের চিন্তাধারা ভিন্ন ছিল। ওর বিশ্বাস ছিল যে প্রত্যেক ব্যক্তির দ্বিতীয় সুযোগ লাভ করা দরকার। পঞ্চম দিন একটি অদ্ভুত কাণ্ড বাঁধল। কারখানায় একটি অত্যন্ত জরুরি পার্সেল নিখোঁজ হয়ে পড়ল। রফিক বেশ চিন্তিত হয়ে গেল। এই প্যাকেটটি এখানেই রাখা ছিল, হারালো কোন দিকে? সকলে খুঁজতে শুরু করল। তখনই সুমন বলল, বস, ঘটনা এমন নয় তো যে... ও বাক্যটি অসম্পূর্ণ রেখে থামল। তবে সবাই বুঝে গেল যে সে কি বোঝাতে চাইছে। তার নজর আরিয়ানের দিকে ছিল।
আরিয়ান অবাক হয়ে গেল। আপনি কি বোঝাতে চাইছেন? সুমন বলল, কিছু না, এমনি জানতে চাইছি। তবে পরিবেশটা একটু থমথমে হয়ে দাঁড়াল। রাফসান কঠিন স্বরে বলল, দলিল ছাড়া কারো প্রতি অবিশ্বাস রেখো না। কিছুক্ষণ পর ওই পার্সেলটি অন্য একটি ডেস্কে আবিষ্কৃত হল। বেখেয়ালে কেউ ওখানে ফেলে গিয়েছিল। এবার সুমনের একটু অনুশোচনা বোধ হল। আরিয়ান চুপ করে থাকল, তবে ওর চেহারায় সামান্য যাতনা দেখা যাচ্ছিল। আপনারা কি কখনো এমন ফিল করেছেন যখন আপনি খাঁটি কথা বলছেন, এরপরও সমাজ আপনার প্রতি অবিশ্বাস করছে? ওই বিকেলে রাফসান আরিয়ানকে ডাকল। তুমি সাবলীল আছো? আরিয়ান জানালো, জি বস, আমি সাবলীল আছি। তবে ওর চোখে হতাশা স্পষ্ট ফুটে উঠছিল। রাফসান সান্ত্বনা দিল, বাকিদের মন্তব্যে কান দিও না, সময়ের সাথে সব স্বাভাবিক হয়ে দাঁড়াবে। আরিয়ান হালকা হাসল। আচ্ছা। সময় কাটতে থাকল। কারখানায় আরিয়ানের ডিউটির সম্পূর্ণ 5 দিবস পেরিয়ে গিয়েছিল। 6 নম্বর দিন ঘনিয়ে আসছিল, তবে কারোর আন্দাজ ছিল না যে ওই 6 নম্বর দিন এমন একটি বাস্তবতাকে প্রকাশ্যে টানবে যা সকলকে থরথর কাঁপিয়ে ছাড়বে। 6ষ্ঠ দিনের সকালে আরিয়ান যখন কারখানায় এলো, তখন ওর মুখমণ্ডলে অতীতের চেয়েও অধিক দৃঢ়তা ছিল, যেন ও কোনো বিরাট ফয়সালা নিতে যাচ্ছে। এবং ওই দিন মধ্যাহ্নে কারখানার বাহিরে আচমকা একটা ধূসর রঙের জিপ এসে ব্রেক কষিও। ওই জিপ থেকে যে ব্যক্তিরা নামল, তাদের খেয়াল করে আরিয়ানের চেহারার লাবণ্য হারিয়ে গেল। রাফসানও এ সকল কাণ্ড লক্ষ্য করে তাজ্জব বনে গেল, কেননা ওই আগন্তুকেরা প্রবেশ করা মাত্রই আরিয়ানের পানে ইঙ্গিত ছুড়ে ঘোষণা করল, এই তো সেই ছেলে। এখন জিজ্ঞাসা দাঁড়াচ্ছে, এই আগন্তুকেরা কারা ছিল এবং আরিয়ানের এমন কি রহস্য লুকায়িত ছিল যা 1 সপ্তাহ বাদে প্রকাশ্যে আসতে যাচ্ছে? আরিয়ান কি খাঁটি বাক্য শোনাচ্ছিল, নাকি ওর অন্তরালে কোনো বিরাট গোপনীয়তা চাপা পড়েছিল? ওই আগন্তুকেরা কারখানার অভ্যন্তরে কদম ফেলা মাত্রই আবহাওয়া আচমকা পাল্টে গেল। 3 ব্যক্তি উপস্থিত ছিল, দামি স্যুট পরিহিত, আর তাদের পাশাপাশি আনুমানিক 60 বছর বয়সের একজন অভিজাত মানুষও রয়েছিলেন। ওদের দৃষ্টি আরিয়ানের প্রতি নিবদ্ধ হতেই তারা কালক্ষেপণ না করেই বলে উঠল, ঠিক, এই তো সেই ছেলে। আরিয়ানের চেহারা আচমকা বিবর্ণ হয়ে পড়ল। সমগ্র কারখানায় নীরবতা গ্রাস করে নিল। রাফসান অগ্রসর হয়ে প্রশ্ন ছুড়ল, ক্ষমা চাইছি, আপনারা কারা, আর এভাবেই কোনোজনকে লক্ষ্য করে কেন দাবি করছেন যে এই তো সেই ছেলে? ওদের মাঝখান হতে এক ব্যক্তি জানালো, আমাদের অত্র ছেলেটির সঙ্গে আলাপ রয়েছে। রাফসান নির্দেশ দিল, শুরুতে আপনারা এটি পরিষ্কার করুন যে ঘটনাটা কি। এরই ফাঁকে ওই প্রবীণ মানুষটি আস্তে আস্তে অগ্রসর হলেন। তিনি আরিয়ানকে গভীরভাবে পরখ করে নিলেন। ওনার দৃষ্টিতে ক্রোধ অনুপস্থিত, তবে এক রহস্যময় ছটফটানি বিরাজ করছিল। তিনি শান্ত স্বরে ডাকলেন, আরিয়ান বাবা। এই বাক্যটি শ্রবণে আসতেই সকলে তাজ্জব বনে গেল। আরিয়ানের নয়নে অশ্রু গড়িয়ে পড়ল। আব্বু? সমগ্র কারখানা যেন একটা মুহূর্তের খাতিরে স্থবির হয়ে পড়ল। যেই ছেলেটিকে প্রত্যেকে দরিদ্র ও ঠিকানাহীন বিবেচনা করছিল, ও কোনো ধনকুবেরের সন্তান প্রমাণিত হল। রফিক আস্তে করে আউড়ে উঠল, এসব কি? রাফসানও তাজ্জব বনেছিল। ও জানতে চাইল, আরিয়ান, এসব কি? আরিয়ান কোনো শব্দ মুখ দিয়ে বের করতে পারছিল না। ওর পিতা রাফসানের পানে চেয়ে জানালেন, আমি আপনাকে আদ্যপান্ত বর্ণনা করছি। তিনি সোফায় হেলান দিতে দিতে গভীর দম নিলেন। আমার পরিচয় জালাল উদ্দিন, এবং আরিয়ান আমার পুত্র। কারখানার কয়েকজন কর্মী তৎক্ষণাৎ স্মার্টফোনে গুগলিং চালাতে আরম্ভ করল, এবং যখন ওরা আবিষ্কার করল যে জালাল উদ্দিন এই নগরীর সেরা ব্যবসায়ীদের ভেতর অন্যতম, সে সময় প্রত্যেকের নয়ন কপালে উঠে গেল। রাফসান অদ্যাবধি অনুধাবনের প্রয়াস চালাচ্ছিল। তবে আরিয়ান যদি আপনার পুত্রই হয়ে থাকে, তাহলে ও ফুটপাতে ঘুরছিল কেন? জালাল উদ্দিন আরিয়ানের পানে দৃষ্টি নিবদ্ধ করলেন। ওনার নয়নে সামান্য ক্ষোভ বিরাজমান ছিল, তবে এর তুলনায় অধিক ছিল উৎকণ্ঠা। কেননা ও গৃহত্যাগ করে উধাও হয়েছিল। সমগ্র কারখানা পুনর্বার তাজ্জব বনে গেল। আপনারা কি কোনোদিনও চিন্তা করে দেখেছেন যে যাদের হাতের মুঠোয় সর্বস্ব মজুদ থাকে, মাঝে মাঝে ওই মানুষগুলোই সর্বাধিক নিঃসঙ্গতা বোধ করে? জালাল উদ্দিন কাহিনী বর্ণনা করতে আরম্ভ করলেন। আরিয়ান শৈশবকাল হতেই ভীষণ প্রতিভাবান, তবে বিগত কয়েকটি মাস যাবৎ ও আমাদের প্রতি ক্ষিপ্ত হয়েছিল। কি জন্য? রাফসান প্রশ্ন ছুড়ল। তিনি জানালেন, কেননা আমরা প্রত্যাশা করতাম যে ওর বিবাহ আমাদের এক ব্যবসায়িক অংশীদারের কন্যা সন্তানের সঙ্গে সম্পন্ন হোক। আরিয়ান কাল বিলম্ব না করেই প্রতিবাদ করল,
আব্বু, ওটা বিবাহ ছিল না, ব্যবসায়িক ডিল ছিল। কামরায় পিন পতন নীরবতা নেমে এলো। জালালউদ্দিন কিছু সেকেন্ড নিশ্চুপ হয়ে বসে থাকলেন। অতঃপর জানালেন, আরিয়ানের ওই মেয়েটিকে মনে ধরেনি, তবে আমাদের ধারণা জন্মেছিল যে কালক্রমে সবকিছু স্বাভাবিক হয়ে দাঁড়াবে। আরিয়ানের নয়ন যুগল হতে অশ্রু ঝরতে শুরু করল। আপনাদের কি কোনোদিনও বোধোদয় ঘটেছে যে আমার নিজস্ব একটি ব্যক্তিজীবন রয়েছে? এখন আপনারাই বিচার করুন, কোনোজনকে তার মতামতের বিপরীতে বিবাহের খাতিরে জবরদস্তি করা কি যৌক্তিক? সম্ভবত এই অভিন্ন জিজ্ঞাসাই ওই মুহূর্তে সমগ্র কারখানার কর্মীদের মস্তিষ্কেও ঘুরপাক খাচ্ছিল। জালালউদ্দিন জানালেন, ওই রজনীতে আরিয়ান কাউকে অবহিত না করেই গৃহ ত্যাগ করে বেরিয়ে পড়ে। আমরা সকল স্থানে তল্লাশি চালিয়েছি, থানায় অভিযোগও দায়ের করেছি, তবে আমরা বিন্দুমাত্র সন্ধান জোগাড় করতে ব্যর্থ হই। রাফসান আরিয়ানের পানে দৃষ্টি ফেরাল। তবে তুমি ফুটপাতে কেন অবস্থান করছিলে? আরিয়ান শান্ত স্বরে উত্তর দিল, কেননা আমি উপলব্ধি করতে ইচ্ছুক ছিলাম যে অর্থ এবং স্টেটাস ব্যতিলেখে বেঁচে থাকা কতটা কঠিন। প্রত্যেকে নিশ্চুপ বলে গেল। আরিয়ান পুনর্বার জানালো, আমি সর্বদা খেয়াল করতাম আব্বুর ফ্যাক্টরিতে ডিউটি পালন করা শ্রমজীবী মানুষেরা কি পরিমাণ মেহনত ঢালে। তবে আমাদের পর্যায়ের ধনিক শ্রেণী ওদের সংগ্রাম কোনোদিনও অনুধাবন করতে সক্ষম নয়। বিধায় আমি ফয়সালা গ্রহণ করি যে আমি কিছুদিন খেটে খাওয়া মজুরের মতন জীবনযাপন করে টেস্ট করব। রফিক তাজ্জব বনে গিয়ে প্রশ্ন ছুড়ল, এর অর্থ তুমি বাস্তবিকই ঠিকানাহীন ছিলে না? আরিয়ান মুচকি হাসল। শুরুর দিবস বাস্তবিকই শঙ্কা কাজ করছিল, তবে অতঃপর উপলব্ধি করতে সক্ষম হলাম যে পৃথিবীটা কি ভীষণ বৈচিত্র্যময়। রাফসান জানতে চাইল, তবে তুমি আমাকে খাঁটি বাস্তবতা কেন প্রকাশ করনি? আরিয়ান শান্ত কণ্ঠে জবাব দিল, কেননা আমি যদি স্বীকার করতাম যে আমি একজন ধনকুবেরের ঘরের সন্তান, তবে সম্ভবত আপনি আমাকে এই কাজের সুযোগটুকুই প্রদান করতেন না। রাফসান নিশ্চুপ বনে গেল এবং অকপটে স্বীকার করলে ওর যুক্তির ভেতর প্রবল পয়েন্ট নিহিত ছিল। অতঃপর আরিয়ান রাফসানের পানে চেয়ে জানালো, গত এক সপ্তাহে আমি প্রচুর শিক্ষা অর্জন করেছি। এই জায়গার কর্মীরা ভোর হতে বিকেল অবধি প্রচণ্ড মেহনত করে যায়, এতচ্ছত্ত্বেও সর্বদা প্রফুল্ল থাকে। আমি জীবনে প্রথমবার অনুধাবন করলাম যে দুনিয়া কেবল অর্থ দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বরং মনুষ্যত্ব দ্বারাও নিয়ন্ত্রিত হয়। রফিকের নয়ন যুগলও সামান্য আর্দ্র হয়ে পড়ল। সুমন, যে কিনা শুরুর দিবসেই আরিয়ানকে অবিশ্বাস করেছিল, ও এই মুহূর্তে চরম অপরাধবোধে ভুগছিল। ও আস্তে করে স্বীকার করল, ক্ষমা চাইছি, আমি তোমার বিষয়ে সম্পূর্ণ ভুল ধারণা পোষণ করেছিলাম। আরিয়ান মুচকি হাসল, তেমন কোনো সমস্যা নয়, আমিও তো আপনাদের সকলকেই বাস্তবতা গোপন রেখেই এই কারখানায় প্রবেশ করেছিলাম। জালালউদ্দিন রাফসানের পানে দৃষ্টি নিবদ্ধ করলেন। আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে আমার পুত্র এই স্থানে ডিউটি পালন করছে, তবে অদ্য আমি আপনার সাক্ষাৎ লাভ করে ভীষণ আনন্দিত। রাফসান জানালো, আমি তো কেবল মনুষ্যত্বের তাগিদে সামান্য সহায়তা প্রদান করেছিলাম। জালালউদ্দিন মৃদু হেসে উত্তর দিলেন, বর্তমান যুগে পৃথিবীতে এটিই সর্বাধিক অমূল্য রত্ন। কয়েক মুহূর্ত বাদে তিনি আরিয়ানকে নির্দেশ দিলেন, ওঠো, এবার গৃহে ফেরা যাক। আরিয়ান কারখানার চারিপাশে নজর ঘোরাল। গত এক সপ্তাহে অত্র প্রতিষ্ঠানটি ওর খাতিরে কেবল ডিউটির স্থান নয়, বরং চমৎকার একটি শিক্ষালয় রূপে পরিণত হয়েছিল। সে রাফসানকে প্রশ্ন করল, আমি কি অবসর পেলে এইখানটায় ঢু মারতে পারি? রাফসান প্রফুল্ল চিত্তে জানালো, কারখানার গেট সদা সর্বদা উন্মুক্ত রয়েছে। আরিয়ান উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করল। ও যখন বহির্গামী হচ্ছিল, ঠিক সে সময় আচমকা ব্রেক কষল এবং সকলের পানে চেয়ে ঘোষণা করল, বিগত এক সপ্তাহে আমি একটি গুরুত্বপূর্ণ লেসন আয়ত্ত করেছি। কোনো ব্যক্তিবিশেষকে তার বাহ্যিক দৈন্যদশা অবলোকন করে পরিমাপ করবেন না, কেননা প্রতিটি মানুষের পেছনের ইতিহাস সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। এখন আপনারাই বিচার করুন, ওই সকালে যদি রাফসান বাইকের ব্রেক না কষত, তবে কি এই কাহিনীটা কোনোদিনও সৃষ্টি হতে পারত? মাঝে মাঝে দুনিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপ ভীষণ বৃহৎ লেসন উপহার দিয়ে যায়, এবং ওই বিকেলে গোটা কারখানার মজুরেরা এই ব্যাপারটাই অনুধাবন করতে সক্ষম হয়েছিল। মানবজাতির প্রকৃত পরিচিতি তার লেবাস কিংবা ব্যাংক ব্যালেন্স দ্বারা পরিমাপযোগ্য নয়, বরং তার অন্তর দ্বারাই নির্ধারিত হয়। কয়েকটা মাস পেরোনোর পর আরিয়ান ওর পিতার কর্পোরেট অফিসে একটি আন করা উদ্যোগ চালু করল। উক্ত উদ্যোগের টাইটেল রাখা হয়েছিল সেকেন্ড চান্স, যার মূল লক্ষ্য ছিল ওই সকল অসহায় ব্যক্তিদের কর্মসংস্থান যোগান দেওয়া যারা নিজেদের ক্যারিয়ারে একটা ফ্রেশ স্টার্ট প্রত্যাশা করে। এবং এই উদ্যোগের নেপথ্যে কারিগর কে ছিল? স্বয়ং রাফসান। কেননা ওই সকালে যদি ও একজন অপরিচিত তরুণকে সমর্থন না যোগাত, তবে সম্ভবত আরিয়ান কোনোদিনও এই অমূল্য লেসন অর্জন করতে সক্ষম হতো না
এবং সম্ভবত হাজার হাজার খেটে খাওয়া মজুর সেকেন্ড চান্সটুকুও লাভ করতে পারত না। কাহিনীর ইতি এইখানেই টানা যায় না, বরং চমৎকার একটি দিগন্তের আরম্ভ হয়ে প্রকাশ পায়। দর্শক শ্রোতাদের যদি আমাদের এই উপাখ্যানটি মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে অনুগ্রহপূর্বক একটি লাইক প্রদান করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুকরিয়া।